আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা শেষ পর্যন্ত হবে নাকি না হবে, কিংবা হলেও আসলে কোন সময়টাতে হবে সেটা নিশ্চিত নয়। তবে একটা জিনিস একেবারে শতভাগ নিশ্চিত, এটা সবচেয়ে অ্যান্টিসিপেটেড এমন একটা ম্যাচ যেটাকে কেন্দ্র করে ফুটবল ভক্তদের এখন থেকে অনেক আশা আছে, এবং এখানে একটা প্রশ্নকে কেন্দ্র করে মূলত ফুটবল ভক্তরা অনেক বেশি করে আগ্রহ দেখাচ্ছেন। দিন শেষে কে সেরা, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি বর্তমানের ইউরোতে অর্থাৎ সর্বশেষ ইউরোতে সত্যিকার অর্থে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ট্রফি জয়ী স্পেন? কারা এই মুহূর্তে বেটার ফুটবল খেলছে? দিন শেষে ইউরোপিয়ান গ্লোরি নাকি লাতিন আমেরিকান ভিন্টেজ ফুটবল স্টাইল? জাতীয় দলের প্রেক্ষাপটে কারা এগিয়ে রয়েছে সেটাকে কেন্দ্র করে অনেকের মনের মধ্যে অনেক আগ্রহ রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, এবং 2026 বিশ্বকাপটাও কিন্তু আস্তে আস্তে আমাদের হরাইজন অর্থাৎ দৃষ্টিসীমার মধ্যে চলে আসছে। 26 বিশ্বকাপে দ্য আলটিমেট ফেভারিট আর্জেন্টিনা নাকি স্পেন? সে প্রশ্নের উত্তর অনেকেই খুঁজছেন, কারণ নানা রকমের প্ল্যাটফর্মে ঘুরে ফিরে এদেরকেই কিন্তু ফেভারিট বলা হচ্ছে, যেহেতু সাম্প্রতিক পারফরমেন্সগুলো বিশেষ করে বড় বড় টুর্নামেন্টে তাদের পক্ষে কথা বলছে। তাই স্পেন এবং আর্জেন্টিনা দুটো দলের মধ্যে না চাইলেও একটা কম্প্যারিজনের জায়গায় তৈরি হয়। দুটো দলকে কেন্দ্র করে ওই যে ফেভারিট তত্ত্ব সেটা দিনে দিনে আরো অনেক বাড়বে। এখন এই ব্যাপারটা নিয়ে আমি কি ভাবছি, এটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন। আর্জেন্টিনার একজন ফ্যান হিসেবে আমার কাছে আর্জেন্টিনার ফুটবলে পজিটিভ দিকগুলো অনেক বেশি করে হাইলাইটেড হবে, এটা একেবারে স্বাভাবিক। তবে একই সঙ্গে দেলাফুয়েন্তের অধীনে স্প্যানিশ ফুটবল লা রোজাদেরকে কিন্তু একেবারে বাদ দেওয়া যায় না, কারণ তারা তাদের প্রথাগত টিকিটাকে স্টাইলটাকে ধরে রেখে এটার সঙ্গে আরো অনেক মডার্ন জিনিসপত্র যুক্ত করে অ্যাটাকিং পাওয়ারটা সব দিক থেকে বাড়িয়ে যে স্টাইলের ফুটবলটা ইউরোতে বা ইউরোর আগে পরে খেলছে স্প্যানিশ এই দলটার আপনার অবশ্যই প্রশংসা করতে হবে। তাদের প্লেইং স্টাইলটার ভালো লাগতে হবে যদি সত্যিকার অর্থে আপনি ফুটবলটাকে বোঝার চেষ্টা করেন। চোখের জন্য সত্যিকার অর্থে স্প্যানিশ ফুটবল দেখাটা, বিশেষ করে জাতীয় দলের ফুটবল দেখাটা যথেষ্ট ভালো একটা অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ে কিন্তু আমারও হয়েছে। আর্জেন্টিনার কনটেক্সটে চলে আসি। জানি অনেকের কাছে সবসময় ইউরোপিয়ান দলগুলোকে অনেক বেশি করে হাইলাইটেড মনে হয়। আর্জেন্টিনা যখন 2022 বিশ্বকাপ খেলতে গিয়েছিল তখন অনেকেই বলছিলেন যে ফ্রান্স তো দূরে থাক, সামনে যদি ইউরোপিয়ান কোনো দল পড়ে তাহলে আর্জেন্টিনা মুখ থুবড়ে পড়বে। এমনকি কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে অনেকে মন্তব্য করেছিলেন যে লাতিন আমেরিকার ফুটবলে নাকি আগের মতো সেই ক্লাসটা নেই। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছে, সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়েছে, ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে, একের পর এক ইউরোপিয়ান দলগুলোকে কিন্তু হারিয়েছে। আর এমনকি একটা জিনিস অনেকে হয়তোবা বলেন না, যে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের জয় এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালের জয় মানে 2018 বিশ্বকাপের দুই ফাইনালিস্টকে হারিয়ে কিন্তু তারা শেষ পর্যন্ত 22 বিশ্বকাপটা জিতেছিল। তাই এখানে স্ট্রংলি বলতে চাই, হ্যাঁ স্পেন অনেক ভালো ফুটবল খেলছে, তবে তার মানে আর্জেন্টিনার ফুটবলে দুর্বলতা রয়েছে। এই জিনিসটা কলম্বিয়ার বিপক্ষে একটা ম্যাচ দেখে আসলে বলা যায় না। লাতিন আমেরিকার ফুটবলের কমপ্লেক্স ফিজিক্যাল গেম দেখে আসলে বলা যায় না যে ইউরোপিয়ান ফ্রি এবং ফাস্ট এবং কিছু ক্ষেত্রে ওপেন প্লেতে আর্জেন্টিনা আসলেই সাফার করবে। যারা বিন্দুমাত্র এটা নিয়ে ডাউটে আছেন তারা এর আগের ফিনালিসিমাকে একটা পারফেক্ট উদাহরণ হিসেবে ধরে নিতে পারেন। ফিনালিসিমার আগে ইতালির কাছে আর্জেন্টিনা পাত্তা পাবে না এমন টাইপের কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছিল, কারণ ওই সময়টাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালি আসলে ভালো ফুটবল খেলছিল। তবে শুধুমাত্র একটা জিনিসে এখানে গলার কাটা হিসেবে থাকছে, এবং একটা জায়গাতে আমি স্পেনের এ দলটাকে এগিয়ে রাখার যৌক্তিক কোনো না কোনো গ্রাউন্ড খুঁজে পাচ্ছি। বাকি জায়গাগুলোতে আর্জেন্টিনার এক্সপিরিয়েন্স এবং কিছু ক্ষেত্রে দুটো দলই একই রকম বা কাছাকাছি একটা অবস্থায় আছে সেটা বলা যায়। ওই যে গলার কাটা একটা জায়গা, সেটা হচ্ছে আপনি যদি স্প্যানিশ এই স্কোয়াডটাতে দেখেন, লামিন ইয়ামাল মাত্র 17 বছর বয়স, নিকো উইলিয়ামস বয়সটা মাত্র 22, দানি ওলমোর কিছু না কিছু এক্সপিরিয়েন্স হয়েছে তবে বয়সটা এখনো 26, মিডফিল্ডে পেদ্রি গাভির মতো অপশন রয়েছে, বয়সটা 20-21। আপনি যদি ডিফেন্সে যান হয়তোবা খুব বেশি অপশন এই মুহূর্তে দেখছেন না, তবে পাও কুবার্সির মতো 17 বছর বয়সী ট্যালেন্ট কিন্তু সেখানেও আছে। এবার যদি আপনি আর্জেন্টিনার এই দলটার দিকে যান, আপনি যদি ফাইনাল থার্ড থেকে শুরু করেন, 37 বছর বয়সী লিওনেল মেসি, 30 পেরোনো পাওলো দিবালা, 32 বছর বয়সী মার্কোস অ্যাকুনিয়া, 36 বছর বয়সী নিকোলাস ওটামেন্ডি, 32 পার করা এমি মার্টিনেস, 30 পার করা রড্রিগো ডিপল কিংবা লিয়ান্দ্রো পারেদেস। অনেক প্লেয়ার রয়েছেন যাদের বয়সটা 30+, অর্থাৎ একেবারে নিশ্চিত করে
এই জিনিসটা বলা যায় যে স্পেনের এই দলটা আর্জেন্টিনার এই দলটার তুলনায় যথেষ্ট পরিমাণ তরুণ, এবং ২০২৬ বিশ্বকাপ আসতে আসতে আর্জেন্টিনার প্লেয়ারদের কিন্তু বয়সটা আরও বাড়বে, এবং ইয়াং একটা স্কোয়াড থাকার অনেক অনেক বেনিফিটের মধ্যে আমার কাছে তো সবচেয়ে উল্লেখযোগ্য একটা বেনিফিট বলে মনে হয় যে আপনার খুব বেশি পরিবর্তন করতে হয় না। আপনি এখন থেকে ২৬ বিশ্বকাপের প্ল্যানটা করতে পারবেন, যেটা আসলে দে লা ফুয়েন্তে এখন থেকে হয়তোবা করছেন। লিওনেল স্কালোনির জন্য ব্যাপারটা অনেকটুকু ট্রিকি, কারণ স্কালোনি মেসি, ওটামেন্ডি, মার্কোস অ্যাকুনিয়া আরও বেশ কয়েকজন ফুটবলারকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত নেবেন ২৬ বিশ্বকাপ পর্যন্ত তারা আসলে থাকবেন কিনা সেটা এখন পর্যন্ত কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার নয়। যে সকল ইয়াংস্টার প্লেয়াররা রয়েছেন যেমন আলেহান্ড্রো গার্নাচো, মাতিয়াস সুলে, এজিকিউল ফার্নান্দেস, আরও অনেকের নাম নিশ্চয়ই আপনাদের মনে আসছে। এই প্লেয়াররা কিন্তু এখনও জাতীয় দলে নিয়মিত হননি, অর্থাৎ এখানে ইউথ তারুণ্যে স্পেন যথেষ্ট ব্যবধানে এগিয়ে আছে, এবং আর্জেন্টিনার জন্য শেষ মুহূর্তে এসে এটা একটা ক্রিটিক্যাল জায়গা হতে পারে। এই একটা পয়েন্টে এসে আমার কাছে মনে হয় দে লা ফুয়েন্তের দলটা একটু বেটার শেপে আছে, যদি আপনি ওই ১.৫-২ বছর পরে একটা টুর্নামেন্ট বিশ্বকাপটাকে টার্গেট করে সেটার একটা ফেভারিট তত্ত্বে কাউকে এগিয়ে রাখতে চান। সত্যি করতে স্পেনের এখানে একটা অ্যাডভান্টেজ আছে। এই ব্যাপারটা নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন। এটার ফলো আপ হিসেবে আরও একটা ভিডিওতে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।